আন্ধ্রা থেকে এসে দেখি ছেলেটাকে মারা গেছে। কিভাবে মারলো ছেলেকে? পুরে আগুন ধরে গেল ছেলেটা। আগুন যত জ্বলছে তত মানে ও দাউ দাউ করে জ্বলছে, যখন তখন মা মা করে চিল্লাচ্ছে। কাজ করতে গিয়ে আজ কপালে ওর কি দুর্ঘটনা ঘটলো। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আরডি লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজ সোমবার, আজ বাইক ট্যাক্সি চালাবো না, তোমাদের বলেছিলাম রোববার যাব, তো রোববার যাওয়া হয়নি। আজ সোমবার, সৌমানের পরিবারকে তোমরা যা কন্ট্রিবিউট করেছো সেটা আমরা সৌমানের পরিবার হাতে তুলে দেবো। তাই এখন যাচ্ছি সৌমানের বাড়ির উদ্দেশ্যে। বাড়িটা ঠিক চেনা নেই, যতটা জানি ততটা পর্যন্ত যাবো, তারপর ওখানে গিয়ে একটু খুঁজে বের করে নেবো। তো আমাদের সাথে আরো 5 জন জয়েন করছে। আমরা মিট আপ দিয়েছিলাম সায়েন্স সিটি, কেন বাসন্তী হাইওয়ে দিয়ে যাবো, তো ওখানে মিট আপ করি। আমি শিয়ালদা থেকে সায়েন্স সিটি প্রায় 7 কিলোমিটার রাস্তা আছে, এই 7 কিলোমিটার যাবো। তারপর ওখান দিয়ে কত কিলোমিটার তোমাকে ওখান দিয়ে বলবো তোমাদেরকে। প্রায় ধরো আজকে 80 কিলোমিটার জার্নি করবো ভাইটার পরিবারের কাছে যেতে। আমাদের যতটা উঠেছে, তোমরা যতটা পেরেছো সাহায্য করেছো, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। এরকমই মানুষের পাশে থাকো। মানুষের পাশে না থাকলে থাকার আর কেউ নেই, কে থাকবে বলো? মানুষ যদি মানুষের পাশে না থাকে, আমাদের গ্রুপ থেকে আর আমার ইউটিউব আর গৌরব দাসের ইউটিউব থেকে যারা সাহায্য করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা সবাই মিলে একসাথে যদি সাহায্য না করতাম তাহলে হয়তো এতটা অ্যামাউন্ট হতো না। অ্যামাউন্টটা হয়তো কম, যাই হোক আমাদের কাছে অনেক, আর ওদের কাছেও হয়তো এই অ্যামাউন্টটা অনেক, কিন্তু কিছুই না অ্যামাউন্টটা। আমি যতটা পেরেছি হেল্প করেছি, আর তোমরাও আমাকে সাহায্য করেছো। এরকম ভাবে আমাকে ভালোবাসতে থেকো আর মানুষের পাশে থাকো। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা ওদের বাড়িটাকে খুঁজে বের করবো। মানে কলকাতা থেকে এত দূর গিয়ে আমরা বাইকেই যাচ্ছি, যারা যাচ্ছি আরো 4-5 জন আমাদের সাথে জয়েন করবে। তো সেগুলো সব সায়েন্স সিটি দিয়ে মিট আপ, সায়েন্স সিটি দিয়েছিলাম তোমাদের বললামই। চলো মিট আপ করি ওদের সাথে। এখন ঘড়িতে বাজে 10:05, টাইম দিয়েছিলাম ওখানে 10:05। জানি না ওখানে কজন পৌঁছেছে, হয়তো তারাও লেট করতে পারে, কেন সবাই জানে বাঙালিদের টাইম। রোববার দিন যেতে পারলাম না, কারণ আমার বাড়িতে একটু প্রবলেম ছিল, এর জন্য যেতে পারিনি। তাই সোমবার ডিসাইড করলাম যাওয়ার জন্য। আর একটু তাড়াতাড়ি যাবো ভেবেছিলাম, একটু লেট হয়ে গেল, কারণ গ্রামের রাস্তা তোমরা তো বোঝোই। তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফেরত আসতে হবে, আর কোনো যদি ওখানে ব্রিজ না থাকে তাহলে নৌকা করে গাড়ি পার করতে হবে। সায়েন্স সিটি যাওয়ার জন্য এখন উঠছি মা ব্রিজে। আর তোমরা যারা যারা টাকা পাঠিয়েছো, তো সবার লিস্ট মানে আমার গুগল পেতে যাদের যাদের টাকা এসছে সব এখানে দেখে নাও। এই পরিবারের জন্য যারা কন্ট্রিবিউট করেছো তাদের নামগুলো সব আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, দেখে নাও। যারা যারা গুগল পেতে টাকা পাঠিয়েছো, ফোন পেতে মানে আমার QR কোডে যারা পাঠিয়েছো। এখনো টাকার লোক পাঠাচ্ছে, তাই টোটাল অ্যামাউন্ট বলতে পারছি না। এখনো পর্যন্ত 5700 টাকার মতো এখনো পর্যন্ত উঠেছে। দেখা যাক যদি আরো কেউ পাঠায়, সব একবারে তুলে দিয়ে দেবো। তোমাদের টোটাল অ্যামাউন্ট আমরা যখন দেবো তখন তোমাদেরকে জানাবো। ওনাদের কাছ দিয়ে যদি বারকোড পাই দেয়, তাহলে আমরা ডিসপ্লেতে দিয়ে দেবো। তারপরেও যদি পারো হেল্প করার জন্য, যাদের অসুবিধা ছিল দিতে পারোনি, তারা এই বারকোডে হেল্প করে দিও। চলো আমরা 6 জন যাচ্ছি। তোমার নামটা কি? এই আপনার নামটা কি? আপনার নামটা? রাজশ্রী, অঙ্কন। তোমার নামটা কি? ছোটন। আর তোমার নামটা? হ্যাঁ, শুভদীপ দত্ত। এটা অঙ্কন। 6 জন মিলে যাচ্ছি। আরেকজনকে তুলবো মাঝ রাস্তা থেকে। সানগ্লাসটা পরে নাও, তাহলে জিজ্ঞেস করছি। এই আমাদের দাদা গৌরব দা। হ্যাঁ, লাস্টে আমি আছি। চলো না, আমি আছি, আমি লাস্টে আছি। হ্যাঁ চলো, কেউ ওভারটেক করবে না, সব লাইন দিয়ে যাবে এক এক করে। বেরো, তাহলে সিঙ্গেল লাইন। গাড়ি থেকে সাবধান, আমরা সাহায্য করতে যাচ্ছি, আমাদের যেন প্রবলেম না হয়। তো আমরা 6 জন মিলে যাচ্ছি এখন আপাতত। আরেকজনকে 30 কিলোমিটার পর থেকে তুলবো। এখান থেকে 80 কিলোমিটার ভাইটার বাড়ি, সৌমেন ভাইয়ের বাড়ি। তো ওখানে গিয়ে প্রপার বাড়িটা নয়, কিন্তু ওখানে গিয়ে আবার খুঁজতে হবে। হয়তো 2 কিলোমিটার, 1 কিলোমিটার বা 5 কিলোমিটার মধ্যে পেয়ে যাবো, খুঁজতে হবে। তো সময় লাগবে 2 ঘন্টা, মানে আমরা 1:12 মানে ধরো 1:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তো লাইন আপ করে যাচ্ছি আমরা। সবাইকে বলে দেওয়া হয়েছে সাবধানে যেতে, কেউ কাউকে ওভারটেক করতে না। যেরকম যাচ্ছি লাইন দিয়ে সেরকম যাবো, কেন এটা 1 ওয়ে লাইন, মানে একটাই লাইনে 1 ওয়ে না, একটাই রাস্তা, দুদিকে 2 ওয়ে, মানে দুদিকে গাড়ি যায়। তো প্রবলেমটা ওখানেই। আর এই রাস্তাটা হচ্ছে বাজেভাবে গাড়ি ট্যাক্সি ম্যাক্সি যায়, গাড়ি ফাড়ি যায়। তো বাস ফাস প্রচণ্ড জোরে চালায়। ওই জন্য সবাইকে বলেছি আস্তে আস্তে চাইতে, কেন আমরা পরিবারের সাহায্য করতে যাচ্ছি, আমাদের যাতে কিছু না হয়, আমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারি। আকাশের অবস্থাও খারাপ দেখছি, বৃষ্টি আসতে পারে। বৃষ্টি এলে দাঁড়াতে হবে, জানি না সবার কাছে রেনকোট আছে কিনা। চলো দেখা যাক। আর বাসন্তী হাইওয়ে তো, এখানে দাঁড়ানোরও জায়গা নেই। ঘটকপুকুর 19 কিলোমিটার, ঘটকপুরের ওপর দিয়েই যাবো। তো আমাদের মেম্বারের একজনের তেল নেই, তো ঘটকপুরে ওখান দিয়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেবে, তারপর আবার ওখান দিয়ে বেরোবো। যাই হোক, এখানে
মেঘটা দেখছি পরিষ্কার হয়ে গেছে, আবার ওইদিকে মেঘ ছিল এদিকে মেঘ নেই। চলো আস্তে আস্তে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঢুকে গেছি গ্রাম্য পরিবেশের দিকে, আমার ভালো লাগে এসব জায়গা, চারদিকে সবুজে সবুজ থাকবে, মাঝখান দিয়ে রাস্তা, সেরকম রাস্তা দিয়ে যাবো, ভালো লাগছে যেরকম জায়গায় যাচ্ছি। আর আমার গ্রাম পরিবেশটা একটু বেশি ভালো লাগে, কারণ পুকুর থাকবে, গাছপালা থাকবে, কত সুন্দর লাগছে দেখো। তো আমরা এখন যাচ্ছি আরো দুজন মেম্বারকে তুলতে, তারা অনেকটাই দূরে থাকে, এখনো প্রায় 3.2 কিলোমিটার বাকি আছে, তাদেরকে তুলবো, তুলে তারপর ওখান দিয়ে বেরিয়ে যাবো। ওখান দিয়ে আরো 40 কিলোমিটার মতো রাস্তা থাকবে, 40-42 কিলোমিটার। মালঞ্চ 12 কিলোমিটার, বসিরহাট 30 কিলোমিটার, বাঁদিকে বাসন্তী 59 কিলোমিটার। আমাদের আরো প্রায় এখান থেকে 47 কিলোমিটার এখনো যেতে হবে। তো 3 কিলোমিটার আগে আমাদের দুটো মেম্বারকে অ্যাড হবে আমাদের সাথে। তো তারা বাইক নিয়ে যাবে না, তারা আমাদের পেছনেই বসে যাবে, কারোর না কারোর পেছনে বাইকে, নাহলে আমার পেছনে বাইকে বসবে। এই ভাই দুটোর জন্য এখানে দাঁড়ানো, সব পিক আপ হয়ে গেছে। চলো সবাইকে, এখনো 64 কিলোমিটার বাকি, সময় লাগবে 1 ঘন্টা 25 মিনিট। ওয়েদারটা আজ ভালো আছে, মানে বৃষ্টি পড়েনি, ওই দিকটা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে কলকাতায়, জানা নেই। যাই হোক এইখানে ওয়েদারটা ভালো আছে, একটু গরম আছে কিন্তু ঠান্ডা হাওয়া মারছে, বাতাসটা ঠান্ডা মারছে। এরকমই থাকুক, কারণ আমরা তারা পৌঁছাতে পারবো। আমরা যাচ্ছি হচ্ছে হিরণময়পুর, যতটা আমরা জানতে পেরেছি ওই এলাকাতেই আছে, ঝাড়গ্রাম বলে। তো ক্যানিং এর সাইড, ক্যানিংও বলতে পারো, সুন্দরবনও বলতে পারো, সুন্দরবনের কাছাকাছি। এখনো 61 কিলোমিটার বাকি আছে জার্নি। ঢুকবো প্রায় 1:48, মানে 1:50, প্রায় 2টো বেজে যাবে। টোটাল আমরা আছি 8 জন, আর বাইক আছে 7টা। পরে যে ভাইটা জয়েন করলো তারা একটা বাইকেই 2 জন যাচ্ছে, টোটাল 7টা বাইক যাচ্ছে, আমরা আছি 8 জন। যেরকম যাচ্ছিলাম সবার প্রথমে আছে গৌরব, তারপর সব পেছনে পেছনে আছে, আমি সবার লাস্টে আসি, যাতে কেউ যেন মিস না হয়। কারোর কোনো প্রবলেম হলে আমি এখান থেকে কন্ট্যাক্ট করে নেবো গৌরবকে, তো গৌরব ওখানে দাঁড়িয়ে যাবে। বাসন্তী 50 কিলোমিটার, কিন্তু আমাদের 60 কিলোমিটার যেতে হবে, মানে বাসন্তী ছাড়িয়ে। এখন আছি মালঞ্চ বাজারের কাছে, তাই তো মালঞ্চ বাজার। এই জায়গাটা একটু জ্যাম আছে, মানে বাজার এরিয়া, তো এটা ছাড়লে আবার মনে হয় ফাঁকা পেয়ে যাবো রাস্তা। দেখো কত সুন্দর ভাবে লাইন আপ করে যাচ্ছে, ওই গাড়িটা আমাদের নয়, পরপর এরকম লাইন আপ করে যাচ্ছে। যারা আসুনি কোনো অসুবিধা নেই, অনেকের প্রবলেম থাকতেই পারে, আর অনেকটাই রাস্তা, অনেক দূর থেকেও এসছে 2 জন। বলেছিলাম তাদেরকে তোমার যদি প্রবলেম হয় তাহলে এসো না, কেন অনেকটাই রাস্তা আছে, তাও তারা এসছে, নিজের সময়টুকু দিয়েছে আমাদেরকে। যারা আসেনি তাদের জন্য দুঃখ নয়, তারা তো আমার পাশেই ছিল, অনেক সাহায্য করেছে। যারা ভিডিওগুলো দেখছো, যারা কন্ট্রিবিউট করেছো, তারাও তোমরা আমার পাশে থেকে কন্ট্রিবিউট করে পাশে থেকে অনেক হেল্প করেছো। আমার মন চেয়েছিল যে এরকম একটা সাহায্য করি। ভিডিও দেখেছি, সোশ্যাল মিডিয়ায় যা ভিডিও দেখেছি, তাদের বাড়ির অবস্থা, কন্ডিশন আর যা অবস্থা হয়েছিল সল্টলেকে, তোমরা তো দেখেছোই। ওগুলো দেখে আমার মন খারাপ হয়েছিল, আমার মনে হয়েছিল যে না, আমার সাহায্য করা দরকার। আমার মন থেকে বলেছিল সাহায্য তোমাদের কাছেও চেয়েছিলাম, না তোমরা অনেকেই সাহায্য করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আসতে পারোনি বলে আমার মনে কোনো দুঃখ নেই। 20-25 জন গেল যা, 8 জন গেল যা, 2 জন গেল তা। তো যাই হোক, তোমরা আমার পাশে ছিলে, এখনো আছো। এই যে ভিডিওটা দেখছো, আমরা কি 8 জন যাচ্ছি, তোমরাও আমার সাথে যাচ্ছ, তাই তো? চলো চারদিকে দেখছি, খুব ভালো লাগছে, কেন চারদিকে ধানের ক্ষেত, দেখো যত দূর তাকাবে ধানের ক্ষেত, আর ছোট্ট একটা বাড়ি। এই সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠান্ডা একটা বাতাস দিচ্ছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর আকাশের অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আকাশ কত পরিষ্কার, খুব সুন্দর লাগছে আকাশটাকেও। ক্যানিং 18 কিলোমিটার, বাসন্তী 27 কিলোমিটার, গদখালি 37 কিলোমিটার। আমাদের এখনো বাকি আছে 36 কিলোমিটার। মানে এখানে সব খালি থাকে, মানে সব খালি, নামগুলো সব খালি, কিন্তু ভর্তি, জায়গাগুলো ভর্তি। তোমরা দেখতে পাচ্ছ বাড়িঘর আছে, জায়গাগুলোর নাম খালি। আমার মামা শ্বশুরের বাড়ি ওদিকেই আছে, চারাল খালি বলে, মানে সুন্দরবনের দিকে। গেছিলাম একবার, একটা পুজো হয় বড়, সেই পুজোতে গেছিলাম। মানে বাংলাদেশ এপারে, সুন্দরবন এপারে, মানে ওদের বাড়ি এখানে, ওপারে বাংলাদেশ, মাঝখান দিয়ে খালি জল গেছে। ওখানে সারাক্ষণ বর্ডার সিকিউরিটি ফোর্স ঘুরে বেড়ায়, খুব সুন্দর জায়গা। আবার যাবো যদি মন চায়। আর ভিডিও তো তখন করতাম না, এখন করি। যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। দেখো আমার এইসব জায়গা দেখলে না খুব ভালো লাগে। সারাক্ষণ কলকাতা থাকি, ক্যাঁ কু কু হর্নের আওয়াজ, লোকের চেল্লামিল্লি, ঝামেলা ঝাঁটি হচ্ছে, এইসব জায়গা না খুব শান্তি। রাতে ঘুমটা ভালো শান্তিতে হয়, সবচেয়ে বড় কথা। এখনো বাকি 35 কিলোমিটার, এখনো 1 ঘন্টা সময় লাগবে। এই দুটো কাছাকাছি দেখাচ্ছে আমাদেরকে, কতটা কিভাবে পৌঁছাতে পারবো। যাই হোক, যেমন লাস্টে এক্স লেখা থাকে, ওই রকম তোমার হেলমেটটা আমার মার্কিং, সবুজ হেলমেট মানে তুমি লাস্ট। বাসন্তী থানায় আমরা একবার জিজ্ঞেস করে নেবো যে বাড়িটা কোথায় আছে, এরকম ঘটনা ঘটেছিল। যদি ওখান দিয়ে কিছু পাওয়া যায় তো ভালো। বাসন্তী 14 কিলোমিটার, গদখালি 24 কিলোমিটার, আমাদের 23 কিলোমিটার বাকি আছে। গদখালি 24 কিলোমিটার, বাসন্তী 14 কিলোমিটার, সোনাখালি 12 কিলোমিটার, ঝড়খালি 40 কিলোমিটার। ঝড়খালি মানে মেন জায়গাটা, কিন্তু ঝড়খালির মধ্যেই পড়ছে এটা, 23 কিলোমিটার। যাই হোক 14 কিলোমিটার বাকি আছে। ওখানে গিয়ে থানায় আমরা একবার জিজ্ঞেস করে নেবো কোন এলাকাটায় পড়বে,
নেবে, স্যারদের যদি জানা থাকে তো ওরা বলে দিতে পারবে, তো আমাদের সুবিধা হবে। কেন আমরা ওখানে গিয়ে তো ঘুরতে থাকবো, তার চেয়ে হলো একবার থানায় গিয়ে যদি জিজ্ঞেস করে নেওয়া হয়, যদি ওরা জেনে থাকে তাহলে আমাদের প্রপার অ্যাড্রেসটা দিলে খুব ভালো হবে। এখানে অটো সেট আপটা একটু আলাদা, দেখেছো? এই জন্য এটাও খোলা আছে। এখানে দুজন 4জন, আর সামনে আবার 3জন, তার সামনে ড্রাইভার আরেকজন বসতে পারবে। সেট আপটা আলাদা, অনেকজন নেওয়া যায়। আমাদের যেমন কলকাতা যেরকম অটো, তার চেয়ে এটা অনেক ডিফারেন্ট। অটোই কিন্তু দেখতে একই, সব একই, কিন্তু এটার সেট আপটা আলাদা। তো ভগল নদীটা পার করেই বাসন্তী থানা। এই যে আমরা যে উঠছি ব্রিজে, ভগল ব্রিজ, নিচে আছে ভগল নদী। চলো এই পারে দেখো কত লঞ্চ, ওখান দিয়ে সুন্দরবন ঘুরতে যাওয়া হয়। সুন্দরবন যারা ঘুরতে যাও, যে ওই যে মনে লঞ্চ দেখছো, ওই লঞ্চ করে সোনাখালী এলে, সোনাখালী করে লঞ্চ করে সুন্দরবন ঘোরায়। তো আমরা বাইক নিয়ে চলে এসেছি। এটা সুন্দরবন এলাকার মধ্যেই পড়ে, বাসন্তী থানা। বাসন্তী থানা থেকে আমরা জিজ্ঞেস করলাম, আমরা যে লোকেশনটা আনজাদ করেছি এখান থেকে, সেটাই বললো ওই লোকেশনই আছে। ওর আশেপাশে আছে স্কুল, হরিণময় স্কুলের আশেপাশেই আছে। এই থানার দিয়ে বললো। তার মধ্যে পড়ছে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানি না বৃষ্টিটা হবে কিনা। এদিকে মেঘটা খারাপ, ওইদিকে মেঘটা একটু পরিষ্কার আছে। যাই হোক, চলো যতটা যেতে পারি যাই। যদি পৌঁছে যাই খুবই ভালো হবে। ওখানে গিয়ে যদি বৃষ্টি হয় কোনো অসুবিধা নেই, 1-2 ঘন্টা হোক, তারপর আবার বেরিয়ে যাবো। জানি না হাই স্কুলটা কোথায়, এটাই। এই দেখো সুন্দরবন আদর্শ বিদ্যা নিকেতন। মেঘ এখন পরিষ্কার আছে, পেছন দিকে মেঘ খারাপ ছিল, এখন মেঘ আবার পরিষ্কার হয়ে গেছে। আর 4.5 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 9 মিনিট। হিরণময়পুর চলে এসছি আমরা, হিরণময়পুর। তো এখানে একটা স্কুল আছে বললো, বাঁদিকে একটা রেস্টুরেন্ট, তার পাশে স্কুল আছে। স্কুলের কাছেই বললো, একজনকে জিজ্ঞেস করলাম, রেস্টুরেন্টের কাছাকাছি স্কুল আছে। স্কুলের কাছাকাছি বললো বাড়ি। বলছি হিরণময় স্কুলটা কোন দিকে? হিরণময় স্কুল এটাই মোড়। বলছি এখানে একটা শর্ট লেগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না, ওই ছেলেটা বাড়িটা বলতে পারবে কোথায়? তোমার এটা দেখবে ডানাতে বড় খাল মতো পড়বে, ঠিক আছে? এখান থেকে সোজা যাবো, এই রাস্তা ধরে যাও, হ্যাঁ, দেখে বড় একটা খাল পড়বে, ঠিক আছে? ডানাতে ডানাতে একদম সোজা চলে যাবো, ডানাতে খাল পড়বে। খাল পড়বে। তার আগে গিয়ে যেতে যেতে দেখবে বাঁধাতে ট্রান্সফরমার, ডানাতে আবার রাস্তা নেমে গেছে। ওইখানে জিজ্ঞেস করে বাঁধাতে একটা বাড়ির আগে বাড়ি। যেতে যেতে এখানে 2টো বাম্পার পড়বে। আচ্ছা, 2টো বাম্পার পেরিয়ে যাবো। মানে ফার্স্ট একটা বাম্পার পড়বে, আর তুই কি আগে গিয়ে অনেকটা দূরে গিয়ে 2টো বাম্পার পড়বে। আচ্ছা, 2টো বাম্পার পরে গিয়ে জিজ্ঞেস করবে যে কোন বাড়িটা। আচ্ছা ঠিক আছে। দোকান আছে ডানাতে, ডানাতে দোকান আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এইভাবেই খুঁজে বের করতে হবে, আমাদের খুঁজে বের করতে হবে। কেন আমরা চিনি না, তাদের নাম্বারও জানি না। হিরণময়পুর স্কুল, নেতাজি স্কুল কি লেখা আছে। যাই হোক, ওই সৌমেন মণ্ডলের বাড়িটা কোথায় বলতে পারবে? হ্যাঁ, আরো সামনে। থ্যাংক ইউ। দেখো ভাইটার বাড়িতে এসে গেছি, খুঁজে গেছে। যাই হোক, অবস্থাটা দেখো। খাটাখান্ডি করে যাতে একটা পাওয়ারি বানাতে পারে, সেই চেষ্টা করে। সবারই তো ইচ্ছা করে ভালো জায়গায় থাকতে, ভালো। এটাই হচ্ছে থাকতো ঘরে, ওর মা, ওর মা ওই যে বসে আছে। ওর বাবা হচ্ছে, নমস্কার কাকু। আমরাও ওই একই বাইক ট্যাক্সি চালাতাম। তো আমি দেখে ওইটা দেখে তো আমার মনটা খারাপ হয়েছিল। তার জন্য আমি নিজে যতটা পেরেছি সবাই কাছ দিয়ে, আমরা সব বাইরে বাইক ট্যাক্সি চালাই কলকাতায় শহরে। তো আমার দেখে খারাপ লেগেছিলো, সেটার দেখেই এসে আপনাদের যতটা পারি হেল্প করতে। কেন ও তো আপনাদের হেল্প করার জন্যই কলকাতায় গেছিলো বাইক ট্যাক্সি চালাতে। তার জন্য আমরা ওর তরফ থেকে আমরা একটু যদি আপনাকে হেল্প, মানে আমরাও তো আপনার ছেলেরই মতো, ওরই তো মতো, সেই অনুভূতি থেকেই আর কি আসা। যতটা ওর মতো কাজ করতেন, এরকম ও যেরকম কাজ করে সেই কাজ করতেন। ও যেরকম কাজ করতো আমরাও সেরকম কাজ করতাম। ওকে কোনোদিন আমরা দেখিও নি, ওকে আমি চিনিও না, ঠিক আছে? দেখিও নি, চিনি না। একই সিস্টেমে কাজ করি বলে আমাদের মনে হয়েছে যে এরকম যদি কিছু, কেন আমরা মিডিয়াতে দেখেছিলাম যে এরকম ছেলেটা এরকম জায়গা থাকে, এরকম কষ্টের পরিবার, তার জন্য আমরা নিজেদের খারাপ লাগে না, ওর জন্যই এসেছি। আর আপনাদের কাছে একটা বক্তব্য আমাদের গ্রামের পক্ষ থেকে, যে ছেলেটা যে এইভাবে চলে গেল, যেন ওর যে ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলো যেন পায়। অসহায় বাবা এই খাটাখান্ডি করে যাতে ঘরবার করে এটা ভালোভাবে থাকতে পারি, এইভাবে চলছে গ্রামে, এইভাবে খাটাখান্ডি করে ওখান দিয়ে থানা দিয়ে মানে কিছু তোমাদের মানে ইন্স্যুরেন্স ক্লেমের কিছু ব্যাপারে কিছু করেনি, থানা সেভাবে যোগাযোগ করেনি। তো এখনো কোনো যোগাযোগ হয়নি। ওখানে কে থাকতো, মামার কাছে থাকতো নাকি এরকম শুনেছিলাম? ওখানে আমার একটা ভাই থাকে, সে ওই খবর পেয়ে আগে এসেছিলো। তারপরে আমরা হুগলিতে আমাদের বাড়ি আছে, সেখানে আমাদের ভাইরা থাকে, তারাও খবর পেয়ে এসেছিলো। আমি তো অন্ধ্রায় ছিলাম,
আসতে পারেনি, দেখতে পারেনি ছেলেকে। এই খবরটা শুনলাম যে আপনি দূরেই ছিলেন। হ্যাঁ, ছোট ছেলে ছিল না সবার? না মেজো ছেলে ছিল। মেজো ছেলে। মেজো ছেলে ছিল। মেজো ছেলে ছিল। তো আন্ধ্রা থেকে এসে দেখি ছেলেটাকে মারা গেছে, মানে লোকে মেরে দিয়েছে। ঠিক আছে, তো আমাদের মনে হয়েছে যে আমাদের আপনাদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের মানে আমাদের হ্যাঁ ভাইয়ের মতন হয় ছোট। আমাদের বয়স কত ছিল? 21 পা দিয়েছে ছোট। 21। আমার 22 বছর পূর্ণ হয়। খুব অল্প বয়সে ছেলেটা আমার ছিল। খুব বাজেভাবে, সত্যি খুব আমার নিজের খারাপ লেগেছে। এই জন্য আমরা কী করেছি বলুন তো, আমরা যেরকম আমাদের এই যে যত ভাইয়েরা এসছে সব বাইক ট্যাক্সি চালায়, আমরা সবাই মিলে হেল্প করে যতটা পেরেছি আপনাকে হাতে আমরা তুলে দিচ্ছি। মানে যতটা আমরা পেরেছি, আমাদেরও তো সেই একই প্রবলেম, বুঝেছেন তো? আমরা যতটা পেরেছি বুঝতেই পারছেন, 500 টাকা 700 টাকা কামাতে গেলে আমাদের প্রচুর কষ্ট করতে হয়। তবুও আমাদের এই প্রফেশনে যারা আছে তারা সবাই হেল্প করেছে। কেউ 50, 20, 100, 500 যে যা পেরেছে। আমার সব ভাইরা এখানে সব রয়েছে, দেখতে পাচ্ছ যারা এসছে এনারাই আছে। তার নিন যতটা পেরেছি, যতটা সামান্য সামর্থ্য সেইটুকুনি আমরা করেছি। আর হ্যাঁ সেটাই তো হচ্ছে কথা। সেটা একটা অন্য প্রসঙ্গ। তবুও ওর যে ইচ্ছাটা ছিল, আমরা তো সেটা তো ইয়ে করাতে পারবো না। ইচ্ছাটা তো ছিল, সোমেনের ইচ্ছা ছিল যে বাড়িতে হেল্প করবে আমরা তার তরফ থেকে হয়ে যে আমরা হেল্প করবো। হেল্প করার সুযোগটা আর ভগবান দিল না। বিকেল 5টার দিকে এই ঘটনা ঘটেছে। আমরা তো খবর পাইনি। আমার খবর পেয়েছি সন্ধ্যা 7-8টার দিকে খবর পেয়েছি। আমার ছোট ছেলে ওখানেও থাকে, ওই তো খবর দিয়েছে আমার যে মা দাদার ফোনে পাচ্ছি না, দাদা কোথায়। আমাদের বাবা আমি তো জানি না দাদা কোথায়, তুই একটু ওর রুমে গিয়ে দেখ। তখন ওর ফোনে নাকি ওই ভিডিও দেখাচ্ছি শুধু। তখন ওই বাড়িতে ফোন করে, তখন আমার বড়ো ছেলেটার লোকজন নিয়ে কান্নাকাটি করছে বাড়ি এসে। আর ওর বাবা বাড়ি ছিল না, অন্ধারাই ছিল ওর বাবা। আচ্ছা। আর আমি একা বাড়ি ছিলাম। আমি সন্ধ্যাবেলা সবে কলেজ থেকে এসে এখানে উঠেছি, তখন এই খবরটা এসেছে। ছেলেকেও দেখতে তো পেলাম না, ছেলেকে। আসার কথা তো এখন এসছি কিনা আমরা এখন ফোন করিনি। থানা সহযোগিতা করছে? থানা এখন কথাবার্তা বলছে, ভাইপোরা বলছে এখানে কথা। হ্যাঁ, মানে ওরা কি কোনো আপনাকে বলছে কিছু যে কিছু হবে কি হবে না কিছু বলছে? এখন কোনো খবর আসেনি। উকিলের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, উকিলের সঙ্গে কথা হচ্ছে এখন। সেখানে ভাইরা ওখানে থাকে সব হুগলিতে। আচ্ছা। সেখানে ভাইপোরা সব ওই ভাইয়ের জন্যই সব কথা বলছে থানায়। আজকের আসার কথা ছিল, এখন এসছে কিনা আমরা পরে সন্ধ্যাবেলা ফোন করে জেনে নেবো। এইরকম আমাদের মতন আর কেউ এসেছিল এখানে? না, এখনো কেউ আসেনি। তোমরা প্রথম এসেছো। আমরাই প্রথম এসেছি, তাই কেউ তো? আসেনি। এই প্রথম তোমরা আসলে এই দেখে যাচ্ছ আর্থিক অবস্থা। ঠিক আছে, আমরা কষ্ট করে। আচ্ছা একটা কথা বলছি, যদি আমরা তোমার আপনাদের যে ওখানে ইয়ে আছে যারা পুলিশের সাথে কথাবার্তা বলছে, তাদের নাম্বারটা যদি আপনারা আমাকে দেন, যদি আমরা পারি ওনাদের সাথে নাম্বারটা আমাদের আজকে সন্ধ্যাবেলা নিয়ে তোমাদের নাম্বারটা দিয়ে দাও, সন্ধ্যাবেলা আমরা পাঠিয়ে দেবো তোমাদের নাম্বার। হ্যাঁ, তাহলে আমরা যদি ওনাদের সাথে যুক্ত হয়ে যদি কিছু আরো হেল্পটা করতে পারি, জোরালো আন্দোলন করতে পারি, জোরে একটুখানি আন্দোলন করতে পারি, যদি আমরা একটু চাপ দিতে পারি পুলিশকে বা কিছু, যতটা সাহায্য করতে পারি যে কিভাবে কি হচ্ছে। যদি আমরাও থাকি কাছাকাছি, ওনারা বলছে কত দূর থাকে ওখান থেকে, কলকাতা থেকে? সল্টলেকে কত নম্বর থানায় ওটা ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, থানাটা জানি। ওখান দিয়ে আপনাদের লোকরা কত দূর থাকে? ও আজকে হুগলিতে থাকে, হুগলি থাকে, হুগলি স্টেশন। ওদের নাম্বারটা যদি দেন, আমরা তো সল্টলেকের কাছাকাছি থাকি। যদি ওরা যখন আসে থানার কাছে আসে, যদি আমরা গিয়ে কিছু ওদের মানে সাহায্য করতে পারি কথা বলে। এই যে ছেলেটার কাছে এর বড় ভাইয়ের নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। ওর বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে ওই এই মুহূর্তে গেছে থানাতে, ওই থানাতেই গেছে যে ঘটনা ঘটেছিল যে থানার আন্ডারে, ওই থানাতে গেছে। আর ওর যে কোনো দরকারে ওই এর বড় ভাই আছে, ওর বড় ভাই বিষয়টা নিয়ে দেখাশোনা করছে। থানা বলুন, ডেথ সার্টিফিকেট বলুন, বা যে সমস্ত কাগজপত্র যেগুলো প্রয়োজন আছে সেই বিষয়গুলো ওর বড় ভাই দেখাশোনা করছে। ওর বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সমস্ত সব ডিটেলসে পেয়ে যাবেন যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, বা ইন্স্যুরেন্সের কতদূর কি করছে। ওর বড় ভাই এই বিষয়ে বলছে। আমি ওইটাই চাইছি যে ওর নাম্বারটা যদি থাকে, আমরা যদি একসাথে হয়ে যদি একটু কাজটা তাড়াতাড়ি হয়। আমরা গ্রামের মানুষ হিসেবে চাইছি, ছেলেটা এত অসহায় পরিবার, এই পরিবার দেখতে পাচ্ছে না, ওরা নিজেরা এসেছে। হ্যাঁ, নিজে দেখতে পাচ্ছি না। কিছু সহযোগিতা, এই সহযোগিতা যদি পায়, যে ইন্স্যুরেন্স ক্লেম থেকে বলুন বা যদি সরকারি কোনো সহযোগিতা পায়, আমরা সেটাই চাইছি গ্রাম থেকে, যে এই ছেলেটার পরিবারটা যেন, ছেলে তো চলে গেছে, তো আমরা ফিরে পাবো না, কিন্তু যেন সহযোগিতাটা পায়। যেটার জন্য গেছিল মানে কাজ করতে কলকাতা শহরে, যে ঘর দৌড়ে একটু ঠিক হবে। এই দেখুন, এই ঘরে বসবাস করে, সে চাইছিল
আর একটু ভালো ঘরে যাতে থাকতে পারি, হ্যাঁ ওটাই যেন থাকতে পারি, সেই জন্যই তো বাইরে কাজ করতে গেছিল ছেলেটা। তো ওই ওর দাদার নাম্বারটা একটু যদি দিয়ে দেন আমরা এক্ষুনি দিয়ে দাও। সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খায়নি, এই অবস্থায় কাজ করছে শুধু, এখনো পেটে একটা দানা যায়নি। এখনো দেয়নি তো? না কিছু খবর আসেনি, কোনো খবরই দিচ্ছে না তো, কেউ আসেনি, তোমরাই প্রথম এসেছি। কিছু মিডিয়ার থেকে আমরা দেখে, মিডিয়া কিছু এসেছিল মনে হয়, হ্যাঁ মিডিয়া এসেছিল, ওদের ভিডিও দেখে আমরা মানে বাড়ির অ্যাড্রেসটা খুঁজে পেয়েছি। আমাদের কাছে তো কিছু ছিল না, মানে বাড়ির অ্যাড্রেস কোথায় থাকে না থাকে আমরা কিছু জানতাম না, তো সেইটুকুনি দেখে আমরা খুঁজে এসেছি। মানুষ বাঁচার জন্য তো সব কিছু করতে হয় আমাদের, এই কষ্ট করে খাটছিস, সবসময় তো একইভাবে তো ভাঙা ঘর থাকা যায় না। না একদমই নয়, সবারই ইচ্ছা করে ভালো জায়গা থাকতে, ভালোভাবে বাঁচতে। কাজ করতে গিয়ে আজ কপালে ওর কি দুর্ঘটনা ঘটলো। তোমরা তো গাড়ি চালাতো, তোমাদের গাড়ি যায় কি কেউ এসে ধাক্কা মারছে, আর সে দাঁড়িয়ে আছে ট্রাফিক জ্যামের জন্য, লোকে এসে ধাক্কা মেরে তার জীবনটাই মেরেই দিল একদম। হ্যাঁ ওটাই আমারও খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট। জানতে পেরেছেন সারা বিশ্বে কিছু জানতে মানে ফোনে যা ভিডিও দেখছি তাই আমরা দেখছি, আমাদের দেখাচ্ছে দৃশ্যটা কিভাবে মারলো ছেলেকে, পুড়ে আগুন ধরে গেল ছেলেটা। দাঁড়িয়েছিল কিন্তু ও কিন্তু পুরো চুপচাপ দাঁড়িয়েছিল হ্যাঁ সিগন্যালে। দাঁড়িয়েছিল সিগনালের ছেলে দেখলাম, যেন আমার দেখলাম ফোনে আমার ছেলে দেখালো, মা দেখো ভাই দাঁড়িয়ে আছে, গাড়িটা কিভাবে এলো ছেলের সামনে দিয়ে তুলে নিয়ে গেল উপরে একদম, গাড়িটা নিয়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল, একটু কেউ বাঁচালো না ছেলেটার। মা মাকে ছিল আর কেউ বাঁচাবার লোক নেই। পুলিশ দাঁড়িয়ে ভিডিও করছিল, পারলেও যদি পুলিশ যদি চাইতো, যদি মনে করতো যে না আমার আগে ওকে বাঁচাতে হবে, ভিডিও বন্ধ করে, তাহলে হয়তো হ্যাঁ চান্স থাকতো, চান্স থাকতো, হয়তো ইনজুরি হতো, প্রচুর ইনজুরি হতো, বাট চান্স থাকতো। হ্যাঁ মানে যখন আগুন মানুষের গায়ে লাগে তখন কি হয়, দেহটা পুড়তে লাগলে তখন ও মা করে আর কতক্ষণ চিল্লাবে, আর ওদিকে গেঁথে গেছে না, গ্রিল গায়ে যে ফালাগুলো আছে না, ওর গেঁথে গেছে সঙ্গে সঙ্গে, ওই জন্য নামাতে পারে। হ্যাঁ আগুন যত জ্বলছে তত মানে ও দাউ দাউ করে জ্বলছে, যখন তখন মা করে চিল্লাচ্ছে। এটা কি আপনাদের বাড়ি হচ্ছে? এইটাই ছোট করে বাঁধছিলাম, ওকে বিয়ে দেবো বলে এইখানে বাঁধছিলাম, কেউ জানে না। আচ্ছা বৈশাখ মাসে বিয়ে দেবো বলে এটা বাঁধছিলাম। দেখুন এখন তো আর কিছু করার নেই, বুঝলেন তো, আমার ভাই ওর দাদার নাম্বারটা নিয়েছি, যতটা পারবো আমরা, কেন নিলাম যোগাযোগ করার জন্য, যতটা পারবো আমরা, মানে উনি একা করছে, সেই জায়গায় যদি আমরা সবাই মিলে দাঁড়াই তাহলে আরও সুবিধাটা হবে, বুঝলেন তো। দেখবো ইন্স্যুরেন্স তো পাওয়ার কথাই, আর সরকারের দিয়েও হেল্প পাওয়ার কথা, যতটা পারবো আমরা চেষ্টা করবো। আমার নিজের ভাইয়ের মতন করে চেষ্টা করো, আমরা এর জন্য এগিয়ে এসেছি, এত দূর, মানে কলকাতা দিয়ে 100 কিলোমিটার, অনেকটাই দূর দিয়ে এসেছি। ঠিক আছে কাকিমার নাম্বার নিয়েছি, আমরা যতটা পারছি হেল্প করবো, ঠিক আছে। ওনার বাবা মা তো আছেই, আপনি তো প্রতিবেশী হন, যদি ওর বাবা মা যাই না অ্যাকাউন্ট নাম্বার আছে কি, বারকোড ফারকোড যদি আপনার যেমন আছে বারকোড, ওনাদের যদি থাকে, আমি আমার যে ভিডিও আছে সেই ভিডিও থেকে আমি দিয়েছিলাম, যে ভিডিওতে আমার বারকোড দিয়েছিলাম, আমার বারকোডে অনেকে সাহায্য করেছে, সেই সাহায্যটাই আমি তুলে দিলাম, 10,000 টাকা তোমাদের তুলে দিলাম। আর গৌরব আমি 8,000 টাকা দিয়েছি, গৌরব ভাই 2,000 টাকা জোগাড় করে দিয়েছে বন্ধু বান্ধবের দিয়ে। যাই হোক, তাদের যদি বারকোড একটা থাকে ওনাদের, হ্যাঁ ওনাদের ফ্যামিলি বারকোড আছে, হ্যাঁ ওইটা, বা বারকোড যদি থাকে না, বারকোড সুপ্রিয় বারকোড আছে, সুপ্রিয় বারকোড আছে, মানে ওটা কি হয়, ওনার দাদা বড়দা, হ্যাঁ দাদা হয়, তাহলে হ্যাঁ ওর দাদার বারকোড, দাদার নাম্বারটা দিন, তাহলে আমি কি হ্যাঁ ওর দাদার নাম্বার দিয়ে দিয়েছে, আপনি ওখান থেকে বারকোডটা নিয়ে নেবেন ওর কাছ থেকে, নিয়ে আমি ওই বারকোডটা আমার ইয়েতে দেবো, প্রোফাইলে দেবো, যে সাহায্য করে, যেমন আমরা সাহায্য করতে অনলাইন থেকে অনেক সহযোগিতা করে, আমরা দেখেছি অনেক ভিডিওতে। তো সেরকম ওর দাদার যে বড় দাদা আছে, দাদা যে আছে বড়দা, ওই বড়দার বারকোডটা আপনি নিয়ে নেবেন, ওর বড়দার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, দিয়ে আপনি ওখানে আপনার ভিডিওতে দিয়ে দেবেন, যদি কেউ কোনো মানুষ সহযোগিতা করে, অসহায় পরিবার দেখতে পাচ্ছে। এই টাকাটা যে আমরা 10,000 টাকাটা দিলাম, এটা কিন্তু পুরোটা আমরা দিইনি, আমরা সবাই মিলে, আমার একটা ইয়ে আছে, সবাই মিলে আমরা হেল্প করেছি 50 জন। আমার ভিডিও দেখে কিছু লোক হেল্প করেছে, গৌরবের ভিডিও দেখে, আমরা 2জন ভিডিও বানাই ইউটিউবে, তো আমাদের গৌরবের ভিডিও দেখে কিছু জন হেল্প করেছে, সেটাই আমরা আপনাদেরকে তুলে দিতে এলাম এত দূর। কেন আমরা যোগাযোগ করতে পারিনি আপনাদের সাথে, ঠিক বুঝেছেন তো, এই জন্য যোগাযোগ করতে পারিনি বলে আমরা কলকাতাতে, আমরা তো সুন্দরবনে 100 কিলোমিটার, 100 কিলোমিটার সুন্দরবনের শেষ সীমানা, এখান থেকে আর 10 কিলোমিটার গেলে আর কোনো কিছু নেই, বসতি নেই, জঙ্গল, ঘন জঙ্গল, বাঘ থাকে সেখানে, ঠিক আছে। আপনারা আসছেন রাস্তা দিয়ে, আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি চলে আসলাম, যে দেখি দেওয়ার জন্য। হ্যাঁ সব কিছু হবে, নাম্বারটা ওই গৌরব নিয়েছি।
ওই যার ফোন নাম্বার নিলাম ওনাকে বললে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। ঝড়খালি পরে আর এই রাস্তা শেষ মানে এদিকে আর কিছু নেই। ওই তো রাহুল ফোন নাম্বারটা বলছি তো পাঠিয়ে দেবে। আমাদের 4-5টা ছবি পাঠাবো। ফুটেজটা যে কোনো দোষ কিন্তু আমাদের ছেলেটা ছিল না। সারা ভারতবর্ষের লোক সবাই দেখেছি যে আমাদের ছেলেটা, আমাদের এই পরিবারের ছেলেটার কলকাতায় যে কাজ করতে যদি কোনো দোষ থাকতো আমরা মেনে নিতে পারতাম। ছেলেটার কোনো দোষ ছিল না, সেটা এই ভারতবর্ষের মানুষ সবাই দেখেছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে। আর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তো কলকাতায় প্রত্যেকদিনই হয়, কিন্তু এরকম মানে নির্মম যে পাটা বেঁধে গিয়ে ঝুলে আগুনে পড়ে, এটা বিভৎস অবস্থা। আমাদের সত্যি নিজেদের বলতেও খারাপ লাগছে যেরকম একটা ঘটনা আমাদের ঘটেছে। ভীষণ খারাপ লাগছে, এই কথাটা আমরা মেনে নিতে পারছি না যে আমাদের ছেলেটা এইভাবে চলে গেল। খুবই খারাপ লাগছে। তো তোমরা দেখলে কতটা অবস্থা, খারাপ অবস্থায় আছে ওনারা। যদি তোমরা আমাদের ভিডিও দেখে যদি কিছু হেল্প করতে পারো, এখনও হেল্প করতে পারো, ওনাদের বারকোড আমরা দিয়ে দেবো। যতটা পারবে তোমরা হেল্প করো। দেখলো পরিবারটার অবস্থা কেমন, এখনও পর্যন্ত কোনো কিছু পাইনি, হেল্পও পাইনি সরকারের দিয়ে বা কোনো সংস্থার থেকে কোনো হেল্প পাইনি। আমরা এলাম, ওরা বললো আমরা এলাম, আমরাই হেল্প করলাম প্রথমবার। তো তোমরা যতটা পারো হেল্প করো। আমাদের মানসিকতাটা ওরম নেই, তাই দেখে আমরা এসছি। আমরা সব বন্ধুবান্ধবরা যত বাইক ট্যাক্সি চালাই, যতজন আছি আমাদের মেম্বার ততজন এসছি। তো এসে আমরা যতটা পেরেছি হেল্প করেছি, আর তোমাদের উপর হাতে আছে, তোমরা যদি চাও হেল্প করতেই পারো। তো তোমাদের যে সামর্থ্য তোমরা তুলে ধরেছিলে আমাদের কাছে, আমরাও যা পেরেছি আমরা মায়ের হাতে আমরা দিয়ে এলাম। তো আমরা কলকাতা থেকে হরিণময়পুর এসেছিলাম, আমাদের সাথে এসেছিল আমাদের 8 জন, গ্রুপে সব 8 জন মিলে এসে আমরা হাতে টাকাটা তুলে ধরেছি। এই ভিডিওটা দেখে তোমরাও যদি কেউ হেল্প করতে চাও তো একটু এসে ওদের পাশে দাঁড়িও, এটাই বলার কথা। তোমরা ভিডিওতে দেখলেই যে ওনার পরিবারটা কতটা প্রবলেমে আছে। তো ওনার মায়ের সাথে কথা বললাম, দেখলেই। তো তোমরা যতটা পারো, কেউ যদি পারো হেল্প করো। আর কিছু বলার নেই, তোমরা সবটাই তোমরা দেখলে, তোমাদেরকে তুলে ধরলাম। যতটা তোমরা পারো হেল্প করো। আমরা তো করেছি, যতটা পেরেছি করেছি, আরো সামর্থ্য থাকলে করবো। আর তোমরাও ওর পরিবারটা পাশাপাশি থাকলে খুব সুবিধা। এই গৌরব দাস, যার ভিডিও তোমরা দেখো, গৌরব দাসও অনেকটাই হেল্প করেছে, আমার সাথে ছিল, পাশে ছিল। চলো বাড়ির দিকে ঢুকে গেলাম, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে।